বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আমার আজকের আলোচনায় থাকছে নবম ও দশম শ্রেণীর রসায়ন অধ্যায় 5 রাসায়নিক বন্ধনের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটি হলো পটাশিয়াম ক্লোরাইডের গঠন আলোচনা করো। আসো আমরা পটাশিয়াম ক্লোরাইড কীভাবে গঠিত হয় সে সম্পর্কে জানতে চেষ্টা করি। দেখো, আমি বোর্ডে লিখে রেখেছি পটাশিয়াম ক্লোরাইডের গঠন আলোচনা করো। এই পটাশিয়াম ক্লোরাইড একটি আয়নিক যৌগ। আয়নিক বন্ধনের মাধ্যমে এই যৌগটি তৈরি হয় বলে এটা আয়নিক যৌগ। এই পটাশিয়াম ক্লোরাইড যৌগে পটাশিয়াম হচ্ছে ধাতু এবং ক্লোরিন হচ্ছে অধাতু। পটাশিয়াম তার সর্বশেষ শক্তিস্তর থেকে একটি ইলেকট্রন ত্যাগ করে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস আর্গনের ইলেকট্রন বিন্যাস প্রাপ্ত হয় এবং ধনাত্মক চার্জ প্রাপ্ত হয়। অপরদিকে ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস আর্গনের ইলেকট্রন বিন্যাস প্রাপ্ত হয় এবং সেই সাথে সে ধনাত্মক চার্জযুক্ত হয়। ক্লোরিন ঋণাত্মক চার্জযুক্ত হয়। এই ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ অর্থাৎ ধনাত্মক চার্জযুক্ত পটাশিয়াম প্লাস এবং ঋণাত্মক চার্জযুক্ত Cl মাইনাস স্থিরবৈদ্যুতিক আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত হয়ে পটাশিয়াম ক্লোরাইড যৌগটি উৎপন্ন করে। এখন আমি তোমাদেরকে এটা নোট করে দেব। আসো আমরা লিখছি। দেখো, উত্তর শুরু করলাম। পটাশিয়াম ক্লোরাইড যৌগে পটাশিয়াম পটাশিয়াম ধাতু এবং ক্লোরিন Cl হচ্ছে অধাতু। এদের ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ। আসো, তোমরা জানো পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 19। তার ইলেকট্রন বিন্যাস আমরা লিখব 1s2, তারপর হচ্ছে 2s2, 2p6, 3s2, 3p6। দেখো তো কত হলো, 10 আর 2 12, 6 18। এরপরে দেখো এটা 19, 3p পর কিন্তু 4s1, এই যে তার 19টি ইলেকট্রন দেওয়া হয়ে গেল। এরপর দেখো ক্লোরিন হচ্ছে 17, পারমাণবিক সংখ্যা হচ্ছে 17। ব্র্যাকেটে যেটা লিখেছি সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। আমরা যদি ইলেকট্রন বিন্যাস লিখি তাহলে হবে 1s2, 2s2, তারপরে 2p6, 3s2, 3p, এরপরে হচ্ছে 5। দেখো তো কত হলো, 10 2 12 আর 5 17 হলো। এবার আমরা আর্গনের ইলেকট্রন বিন্যাস লিখব। এখানে প্রশ্ন হচ্ছে কেন লিখব? তার কারণ হচ্ছে এই পটাশিয়াম ইলেকট্রন ছেড়ে দিয়ে আর ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে উভয়ই আর্গনের ইলেকট্রন বিন্যাস প্রাপ্ত হবে। এই জন্য আর্গনের ইলেকট্রন বিন্যাসটি দেখানো হয়েছে। এরা যে এটার মতো ইলেকট্রন বিন্যাস প্রাপ্ত হবে তার ইলেকট্রন বিন্যাসটি লেখা হলে সেটা বোঝা যাবে। এই জন্য আমরা সেই কাজটি করব। তাহলে দেখো আর্গন 18, 1s2, তারপর হচ্ছে 2s2, 2p6, তারপরে হবে 3s2, 3p6। দেখো 18 হয়ে গেল। তাহলে দেখো এই যে এই ইলেকট্রন বিন্যাস থেকে আমরা কি দেখতে পাচ্ছি, লক্ষ্য করো। পটাশিয়াম যদি এই তার 4s থেকে ইলেকট্রনটি ছেড়ে দেয়, সর্বশেষ শক্তিস্তর থেকে ইলেকট্রনটি ছেড়ে দেয়, তাহলে দেখো 3p6 পর্যন্ত হয়। 3p6 পর্যন্ত কিন্তু আর্গনের ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ 18টি ইলেকট্রন। আর ক্লোরিন যদি সেই ইলেকট্রনটি গ্রহণ করে ফেলে তাহলে 3p6 হবে, 3p5 আছে, একটি ইলেকট্রন গ্রহণ করলে 3p6 হবে। সর্বশেষ শক্তিস্তরের p অরবিটালে এটা গমন করবে, ফলে 3p6 হয়ে যাবে। তাহলে ক্লোরিন যদি একটি ইলেকট্রন গ্রহণ করতে পারে তাহলে সে আর্গনের ইলেকট্রন বিন্যাস প্রাপ্ত হতে পারে এবং এই ইলেকট্রন বিন্যাসটি স্থিতিশীল হয়। তাহলে পটাশিয়াম ইলেকট্রন ছেড়ে দেবে, ক্লোরিন সেটা গ্রহণ করবে। আসো আমরা কি লিখেছি, পটাশিয়াম ক্লোরাইড যৌগে পটাশিয়াম ধাতু এবং ক্লোরিন হচ্ছে অধাতু, এদের ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ। এরপর আমরা লিখব উপরোক্ত ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায়। দেখো উপরোক্ত ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায়
ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায়, বিন্যাস থেকে দেখা যায়, দেখা যায় পটাশিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করলে, একটি ইলেকট্রন ত্যাগ করলে, ত্যাগ করলে, করলে এবং এবং ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করলে, একসাথে লিখে দিলাম, এবং ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করলে, গ্রহণ করলে নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস আর্গনের, আর্গনের স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস প্রাপ্ত হয়। আর্গনের স্থিতিশীল, আর্গনের স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস প্রাপ্ত হয়, স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস প্রাপ্ত হয়। দেখো আমি কি লিখেছি, উপরোক্ত ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় পটাশিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করলে এবং ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করলে নিষ্ক্রিয় গ্যাস আর্গনের স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস প্রাপ্ত হয়। এবার লিখব তাই, মুছে ফেলবো আমি। দেখো তোমরা প্রত্যেক সবটুকু দেখে নাও এবং খাতায় লিখে নাও। আর্গনের স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস প্রাপ্ত হয়। এবার উপরের অংশটা মুছে ফেলবো। মুছে ফেললাম। দেখো তাই, তাই পটাশিয়াম, পটাশিয়াম একটি ইলেকট্রন ত্যাগ এবং ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে, গ্রহণ করে উভয়ই, উভয়ই নিষ্ক্রিয় গ্যাস, উভয়ই নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস আর্গনের, উভয়ই নিষ্ক্রিয় গ্যাস আর্গনের, নিষ্ক্রিয় গ্যাস আর্গনের স্থিতিশীল, স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাস প্রাপ্ত হয়, প্রাপ্ত হয়। দেখো কি লিখেছি, তাই পটাশিয়াম একটি ইলেকট্রন ত্যাগ এবং ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে উভয় নিষ্ক্রিয় গ্যাস আর্গনের স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস প্রাপ্ত হয়। এতে, এতে পটাশিয়াম, এতে পটাশিয়াম ধনাত্মক আধান এবং এবং সিএল না, ধনাত্মক আয়ন লিখি, এটা আধানের চেয়ে আয়নটা সুন্দর হবে। এতে কে পটাশিয়াম ধনাত্মক আয়নে, আয়নে এবং ক্লোরিন ঋণাত্মক আয়নে পরিণত হয়, ঋণাত্মক আয়নে পরিণত হয়, আয়নে পরিণত হয়। দেখো আমরা কি লিখেছি, তাই পটাশিয়াম একটি ইলেকট্রন ত্যাগ এবং ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে উভয়ই নিষ্ক্রিয় গ্যাস আর্গনের স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস প্রাপ্ত হয়। এতে পটাশিয়াম ধনাত্মক আয়নে এবং ক্লোরিন ঋণাত্মক আয়নে পরিণত হয়, এবং ক্লোরিন ঋণাত্মক আয়নে পরিণত হয়। আচ্ছা দেখো তো, লক্ষ্য করো, পটাশিয়াম বিয়োগ একটি ইলেকট্রন, তাহলে সে হয়ে যাবে কে প্লাস। লক্ষ্য করো, আর ক্লোরিন পরমাণু ওই ত্যাগকৃত ইলেকট্রনটি গ্রহণ করে সে হয়ে যাবে সিএল মাইনাস। তোমরা জানো
একটি ইলেকট্রন ত্যাগ করলে একটি প্লাস আর একটি ইলেকট্রন গ্রহণ করলে একটি মাইনাস হয়। তো সে একটি ইলেকট্রন ত্যাগ করে দিয়েছে একটি প্লাস, আর ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে Cl মাইনাসে পরিণত হয়েছে। অতঃপর দেখো কি হলো, পটাশিয়াম প্লাস এই ক্লোরিন পরমাণু তারপরে হয়ে যাবে ধনাত্মকের সাথে ঋণাত্মক যুক্ত হয়ে KCl, অর্থাৎ এক্ষেত্রে ক্লোরিন ইলেকট্রন ছেড়ে দিয়েছে, এক্ষেত্রে ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করেছে আর পটাশিয়াম একটি ইলেকট্রন ছেড়ে দিয়েছে। যা লিখেছি দেখো, পটাশিয়াম একটি ইলেকট্রন ছেড়ে দিয়ে K প্লাসে পরিণত হয়েছে আর ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে Cl মাইনাসে পরিণত হয়েছে। পটাশিয়াম যে ইলেকট্রনটি ছেড়ে দিয়েছে সেটাই কিন্তু গ্রহণ করেছে ক্লোরিন। তো পটাশিয়াম ইলেকট্রনটি ছেড়ে দিয়ে K প্লাস হয়েছে, ধনাত্মক আয়নে পরিণত হয়েছে এবং তার ইলেকট্রন বিন্যাস আর্গনের ইলেকট্রন বিন্যাস প্রাপ্ত হয়েছে। আবার সেই ইলেকট্রনটা ক্লোরিন গ্রহণ করে সে Cl মাইনাসে পরিণত হয়েছে এবং তখন সে আর্গনের ইলেকট্রন বিন্যাস প্রাপ্ত হয়েছে। তাহলে K প্লাসের ইলেকট্রন বিন্যাস স্থিতিশীল, Cl মাইনাসের ইলেকট্রন বিন্যাস স্থিতিশীল। এবার এই দুটি স্থিতিশীল আয়নের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণের মাধ্যমে পটাশিয়াম ক্লোরাইড আয়নিক যৌগটি তৈরি হয়। আসো তারপরে আমরা এখন লিখব, উপরের অংশটা মুছে ফেললাম। দেখো, তাই পটাশিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে এবং ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে উভয় নিষ্ক্রিয় গ্যাস আর্গনের স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস প্রাপ্ত হয়। এতে পটাশিয়াম ধনাত্মক আয়নে এবং ক্লোরিন ঋণাত্মক আয়নে পরিণত হয়। এইটাই আমরা এখানে দেখালাম, মুছে ফেললাম। দেখো, এইভাবে 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 সৃষ্ট ধনাত্মক, এভাবে সৃষ্ট ধনাত্মক ও ঋণাত্মক আয়নের মধ্যে, এইভাবে সৃষ্ট ধনাত্মক ও ঋণাত্মক আয়নের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণের মাধ্যমে অর্থাৎ আয়নিক বন্ধনের মাধ্যমে। তোমরা জানো ধনাত্মক ও ঋণাত্মক আয়ন একে অপরকে আকর্ষণ করে, এই আকর্ষণটার নাম হচ্ছে স্থির বৈদ্যুতিক আকর্ষণ। এই আকর্ষণের ফলে যে যৌগটা তৈরি হয় সেই যৌগটা হচ্ছে আয়নিক যৌগ, আর বন্ধনটার নাম হচ্ছে আয়নিক বন্ধন। তাহলে দেখো, এভাবে সৃষ্ট ধনাত্মক ও ঋণাত্মক আয়নের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণের মাধ্যমে, অর্থাৎ আয়নিক বন্ধনের মাধ্যমে KCl যৌগ তৈরি হয়। আয়নিক বন্ধনের মাধ্যমে KCl যৌগ তৈরি হয়। যেহেতু এই যৌগটিতে এই যৌগটি আয়নিক বন্ধনের মাধ্যমে তৈরি হয়, বন্ধনের মাধ্যমে তৈরি হয়, তাই KCl একটি আয়নিক যৌগ। KCl একটি আয়নিক যৌগ। তারপরে লিখব KCl যৌগের ডায়াগ্রাম চিত্র নিম্নে দেওয়া হলো। KCl যৌগের ডায়াগ্রাম চিত্র নিম্নে দেখানো হলো। দেখো আমরা কি লিখেছি,
এভাবে সৃষ্ট ধনাত্মক ও ঋণাত্মক আয়নের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণের মাধ্যমে অর্থাৎ আয়নিক বন্ধনের মাধ্যমে পটাশিয়াম ক্লোরাইড যৌগ তৈরি হয়। যেহেতু এই যৌগটি আয়নিক বন্ধনের মাধ্যমে তৈরি হয়, তাই পটাশিয়াম ক্লোরাইড একটি আয়নিক যৌগ। পটাশিয়াম ক্লোরাইড যৌগের ডায়াগ্রাম চিত্র নিম্নে দেখানো হলো। আশা করি তোমরা লিখেছ। এখন আমি তোমাদেরকে ডায়াগ্রাম চিত্রটি দেখাবো। নিচে তোমরা ডায়াগ্রাম চিত্রটি দেবে। আসো, লক্ষ্য করো, এই হচ্ছে আমাদের পটাশিয়াম, 19টি প্রোটন। দেখো এখানে কেন্দ্রের মধ্যে 19টি প্রোটন লিখেছি আমি। প্রথম শক্তিস্তরে 2টি ইলেকট্রন থাকবে, দ্বিতীয় শক্তিস্তরে ইলেকট্রন থাকবে 8টি। তোমরা জানো 8টি ইলেকট্রন থাকবে। এরপরে তৃতীয় শক্তিস্তরে 8টি ইলেকট্রন থাকবে। আমরা ইলেকট্রন বিন্যাসের মধ্যে দেখিয়েছি 8টি ইলেকট্রন থাকবে। আটটি ইলেকট্রন। তাহলে দেখো 8 দুগুণে 16, 17, 18, এরপরে 19 নাম্বার ইলেকট্রনটি থাকবে চতুর্থ শক্তি স্তরে। এই যে চতুর্থ শক্তি স্তরে এইখানে 19 নাম্বার ইলেকট্রনটি রইল। এবার ক্লোরিন দেখো, ক্লোরিনের কেন্দ্রে থাকবে 17টি প্রোটন, অর্থাৎ টোটাল ইলেকট্রন হবে 17টি। 2টি ইলেকট্রন প্রথম শক্তি স্তরে, এরপরে 8টি ইলেকট্রন হচ্ছে দ্বিতীয় শক্তি স্তরে, 4 দুগুণে 8, এরপরে 8টি ইলেকট্রন হচ্ছে, তাহলে 4 দুগুণে 8 আর 2 10, আর 7টি বাকি আছে। 3 দুগুণে 6, আর এইখানে একটি দেব। দেখো এটা ক্লোরিন, এটা হচ্ছে পটাশিয়াম পরমাণু, আর এটা হচ্ছে ক্লোরিন পরমাণু। লক্ষ্য করো, দেখো তার অষ্টক হবে, সর্বশেষ শক্তি স্তরে অষ্টক হবে যদি সে একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে। আর সে যদি একটা ইলেকট্রন ত্যাগ করতে পারে তাহলে তার সর্বশেষ শক্তিস্তর হয়ে যায় তৃতীয় শক্তিস্তর। তখন তৃতীয় শক্তিস্তরে 8টা ইলেকট্রন থাকে, এই যে দেখো 8টা, তখন তার অষ্টক হয়ে যায়। ফলে এটার অষ্টক হয় ত্যাগ করতে পারলে, আর এটার অষ্টক হয় গ্রহণ করতে পারলে। এই জন্য গ্রহণ করবে সে, এই যে দেখো গ্রহণ করছে। তাহলে গ্রহণ করার পরে কি অবস্থাটা হবে সেটা আমরা এখন নিচে লিখব। দেখো নিচে লিখছি। তাহলে কিন্তু পটাশিয়ামের কিন্তু এখন আর চতুর্থ শক্তিস্তরটা থাকবে না। তাহলে আমরা লিখছি এই হচ্ছে আমাদের 19টি প্রোটন যুক্ত পটাশিয়াম। প্রথম শক্তিস্তরে 2টি, লিখে দিলাম 2টি, দ্বিতীয় শক্তিস্তরে 8টি, এবার তৃতীয় শক্তিস্তরেও 8টি। এই যে 8টি হয়ে গেল, 4 দুগুণে 8, তাহলে 8 দুগুণে 16, 17, 18টি হয়ে গেল। 18টি হওয়া মানে হচ্ছে আর্গনের ইলেকট্রন বিন্যাস প্রাপ্ত হওয়া, সে হবে একটা প্লাস, কে প্লাস হয়ে গেল। এটা হবে কে প্লাস। তাহলে দেখো আমরা লিখলাম এটা হচ্ছে কে প্লাস হয়ে গেল। এবার ক্লোরিনেরটা লিখছি। দেখো ক্লোরিন, এটা হচ্ছে ক্লোরিন 17p। প্রথম শক্তি স্তরে 2টি, এরপর দ্বিতীয় শক্তি স্তরে 8টি, এবার তৃতীয় শক্তি স্তরে দেখো, তৃতীয় শক্তি স্তরে একটা পাওয়ার পর 8টি হবে। দেখো এখানে 2টি, এই যে এটা আসছে, আসার পর 2টি হলো। আর এখানে তো আগেই 2টি ছিল, এখানে 2টি ছিল, এখানে 2টি ছিল। দেখো 18টি হয়েছে কিনা, হয়েছে। 2টি ঘরে 8টি করে 8 দুগুণে 16, 17, 18, কিন্তু সে হয়ে যাবে মাইনাস। দেখো মাইনাস, এটা হচ্ছে Cl মাইনাস। তাহলে দেখো পটাশিয়াম ইলেকট্রন ত্যাগ করে কিন্তু K প্লাস, অর্থাৎ K একটা প্লাস হবে, পটাশিয়াম ধনাত্মক আয়নে পরিণত হবে। আর ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে Cl মাইনাসে পরিণত হবে। অতঃপর K প্লাস Cl মাইনাস একে অপরকে আকর্ষণ করবে, একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে একে অপরের সাথে যুক্ত থাকবে। আর ওই আকর্ষণটার নাম হচ্ছে স্থির বৈদ্যুতিক আকর্ষণ। আর এই আকর্ষণের ফলে যে বন্ধনটা তৈরি হলো এটার নাম হচ্ছে আয়নিক বন্ধন। তাহলে দেখো স্পষ্টভাবে দেখাচ্ছি আমরা, একটা ইলেকট্রন এটাতে চলে যাওয়ার কারণে এর তৃতীয় শক্তিস্তর নাই, সে হয়ে গেল K প্লাস। আর ওর তৃতীয় শক্তিস্তরে একটি ইলেকট্রন এসে তার অষ্টক পূর্ণ হলো।
ফলে এটা মাইনাস হলো আর এটা হলো প্লাস, কে প্লাস এবং সিএল মাইনাস যুক্ত হয়ে আয়নিক বন্ধনের মাধ্যমে KCl তৈরি হলো। এটা নিচে লিখবে পটাশিয়াম ক্লোরাইডের গঠন। আলহামদুলিল্লাহ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আশা করি তোমরা পটাশিয়াম ক্লোরাইডের গঠন বুঝতে পেরেছ। এবার তোমাদেরকে বলি, এই যে পটাশিয়াম ক্লোরাইড গঠন করলাম, সোডিয়াম ক্লোরাইড কিন্তু একইভাবে, সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন থাকে এবং সেটা হচ্ছে 3s1। তো সোডিয়াম করবে কি, একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে Na প্লাস হবে, আর ক্লোরিন একইভাবে একটা ইলেকট্রন গ্রহণ করে Cl মাইনাস হবে, অতঃপর Na প্লাস এবং Cl মাইনাসের সাথে যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড গঠিত হবে। তো সোডিয়াম ক্লোরাইড যেরকম পটাশিয়াম ক্লোরাইড একইভাবে তৈরি হয়। তো আমি তোমাদেরকে পটাশিয়াম ক্লোরাইড দেখালাম, সোডিয়াম ক্লোরাইড তো এমনিতে একই রকমভাবে পারবে। এই হচ্ছে পটাশিয়াম ক্লোরাইডের গঠন। আলহামদুলিল্লাহ, তোমরা অনেকক্ষণ ধরে আমার সাথে ধৈর্য সহকারে ছিলে। আমি আশা করব যে তোমরা আগামী দিনগুলোতেও আমার সাথে ধৈর্য সহকারে থাকবে। আমি এক এক করে প্রত্যেকটি যৌগের গঠন তোমাদের সামনে উপস্থাপন করব। নেক্সট ক্লাসে আমি আরও নতুন যৌগ নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ।